আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আজকের ভিডিওটা কিন্তু কোনো সাধারণ ভিডিও না। আজকে কিন্তু আমাদের সামনে আছে ZTE Axon 40 আলট্রা, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট বলবো না, এর আগে কয়েকটা আপনার আন্ডার ডিসপ্লে ক্যামেরা আসছে, কিন্তু এটা হচ্ছে ইনভিজিবল ক্যামেরা সামনে, মানে এটার কোনো সামনে লিটারেলি কোনো ক্যামেরা নাই, একদম ক্যামেরাহীন। সো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এবং এটা আজকের আপডেট প্রাইসটা নিয়ে কথা বলবো। কয়েকদিন আগে কিন্তু 1,20,000 টাকার মতো প্রাইস ছিল বাংলাদেশে যখন আসছে, কয়েকদিন অ্যাকচুয়ালি মাসখানেক হয়েছে। এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, যাতে করে আপনাদের এই পছন্দের ফোনটি হয়ে উঠতে পারে Axon 40 আলট্রা। লুকিং এর ক্ষেত্রে কিন্তু একদম জোস এবং এটার স্পেসিফিকেশন একদম টপ নচ। সো অবশ্যই ভিডিওটা মিস করবেন না, সরাসরি ভিডিওতে মুভ করো, ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন Axon 40 আলট্রা। এটা কিন্তু ZTE লেখা আছে এখানে সুন্দর করে লোগো, এবং বক্সটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা বক্স, কালার মধ্যে হচ্ছে গোল্ডেন একটা শেড। সো আমরা আনবক্সিং করলে যদি এখান থেকে দেখি কি দেওয়া আছে, লেখা আছে এখানে ডিজাইন বাই ZTE কর্পোরেশন। সো এখানে ডিভাইসটা রাখা আছে, তো ডিভাইসটা আমরা সাইডে রাখি এবং এখানটায় দেখি কি আছে। এখানে কিন্তু খুবই প্রিমিয়াম একটা হচ্ছে কেস দেওয়া আছে উপরে, এবং এখান থেকে যদি আমরা খুলি তাহলে দেখতে পাবো একটা সিম পিন দেওয়া আছে এবং হচ্ছে একটা ভিআইপি কার্ড, ভিআইপি মেম্বারশিপ কার্ড পাবেন আপনি এই ZTE তরফ থেকে। এবং এখানে কিছু ডকুমেন্টেশন আর হচ্ছে যে কাভারটা থাকে সেটা, তার মানে হচ্ছে যেই ট্রান্সপারেন্ট কেস, সেটা আপনি এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো এগুলো আমরা সাইডে রাখি, তারপরে দেখি ভিতরে কি দিয়ে আছে। ভিতরে দেওয়া আছে আপনার হচ্ছে এখান থেকে খুলি যদি আমরা, তাহলে দেখতে পাবো চার্জারটা দেওয়া আছে। ও মাই গড, চার্জারটা কত ওয়াট দেখি তো, এই যে লেখা আছে দেখেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া আছে এখানে। এবং এটা সাইডে রাখি, অনেকগুলো বক্স কন্টেন্ট ভাই, আনবক্স করতে করতে তো ঘুরে যাবো। আর এখানে কিন্তু USB টাইপ সি টু টাইপ সি কেবল এখানে দেখা দিচ্ছে, টাইপ সি টু টাইপ সি, এটা টাইপ এ টু টাইপ সি না। সো দ্যাট ইজ ইট ফর বক্সিং। এখানে আমরা সব কিছু সাইডে রাখি এবং ডিভাইসটাতে আসি, ইয়েস ভিআইপি কার্ডটা সরাই দিই। সো দিস ইজ দ্য ডিভাইস, অ্যান্ড এই ডিজাইনটা কিন্তু কিছুটা সিমিলার লাগতেছে হচ্ছে কোন একটা স্যামসাং এর ডিভাইসের সাথে জানি। হ্যাঁ, আপনারাও গেস করতে পারছেন হয়তো, ভাই নোট 20 আলট্রার মতো একদম দেখতে এটা ডিজাইনটা যথেষ্ট সিমিলার টু, কিন্তু এটা হচ্ছে আরও একটু মানে ক্ল্যারিফাই করে আর একটু সুন্দর করে এটা নিয়ে আসছে আরও ডিজাইনটা। পিছনে কিন্তু ফুললি আপনার হচ্ছে একটা ফ্রস্টিক ফিনিশ দেওয়া আছে, সিরামিক ফিনিশ, এবং হচ্ছে সামনে কিন্তু কার্ভ ডিসপ্লে ফুললি দেখতে পাচ্ছেন। এবং সেটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, ওয়ার ইজ সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা কিন্তু নাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলফি ক্যামেরা নাই ভাই, তার মানে ইনভিজিবল ক্যামেরার ফোন এটা। কোম্পানি কিন্তু এর আগে আমরা দেখেছি Z30-তে কিন্তু আপনার ইনভিজিবল ক্যামেরা ছিল, কিন্তু এইবারের যে ইনভিজিবল ক্যামেরা ভাই, বিলিভ মি অর নট, জাস্ট এই যে এইভাবে যতটুকু আপনার হচ্ছে এই যে এইটা আসে না, দেখেন আপনি একটু, শুধুমাত্র এই যে ফ্লিকারটা দেয়, এই ফ্লিকার ছাড়া বোঝার কোনো কায়দাই নাই যে আসলে সেলফি ক্যামেরা আছে কিনা। আর ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ব্রাইট, কালার ডিসপ্লে, এগুলো নিয়ে কথা বলবো এবং ডিজাইনটা নিয়ে আমরা সরাসরি কথা বলবো এবং ভিডিওতে সরাসরি মুভ করবো। Axon 40 আলট্রার ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.8 ইঞ্চির একটি বিগ ডিসপ্লের ফোন এটা, এবং এটার থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার এবং এটার হচ্ছে ওয়েট হচ্ছে 204 গ্রাম। ফোনটা কিন্তু স্লিম না অতটা, কিন্তু হাতে কিন্তু খুব ভালোভাবে গ্রিপ করা যাচ্ছিল। লম্বাটা ফোন হলেও সেটার যে সাইড গ্রিপ সেটা কিন্তু অনেক বেশি ভালো, এবং এক হাতে কিন্তু খুবই কমফোর্টেবলি ধরা যাচ্ছিল। ইন হ্যান্ড ফিল কার্ভ হওয়ার কারণে কিন্তু একটা স্লিপি ভাবা ছিল, মানে ফোন হাতে নিলে আর কি পড়ে যাওয়ার মতো সম্ভাবনা, যেটা নোট 20 আলট্রা বা S22 আলট্রাতে আমরা এর আগে দেখেছি। ওভারঅল ইন হ্যান্ড ফিলটা কিন্তু আমার কাছে অনেক বেশি জোস লেগেছে এবং হাতে কিন্তু খুব ভালোভাবে গ্রিপ করা যাচ্ছিল। পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে অলমোস্ট সবকিছু এখানে পাচ্ছেন, শুধুমাত্র পাচ্ছেন না হচ্ছে হেডফোন জ্যাকটা। ফ্ল্যাগশিপ ফোনে হেডফোন জ্যাক থাকে না, এটা এখন একটা কাইন্ড অফ এ ট্রেন্ড হয়ে গেছে। রাইট সাইডে কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে স্টোরেজ স্পিকারের যে মেইন স্পিকার সেটা, তারপরে মাঝখানে পাচ্ছেন চার্জিং পোর্ট, তার পাশাপাশি লেফট সাইডে কিন্তু পাচ্ছেন হচ্ছে সিম ইজেক্টর ট্রে, যেখানে কিন্তু আপনারা দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। এখানে কিন্তু এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করার কোনো অপশন নাই। এবং রাইট সাইডে যদি আমরা চলে আসি তাহলে কিন্তু দেখতে পারবো ভলিউম আপ ডাউন বাটন আর পাওয়ার অন বাটনটি দেওয়া আছে। আর ছোট ছোট যে দাগগুলো দেখতে পারতেছেন ওগুলো কিন্তু হচ্ছে নেটওয়ার্ক ব্যান্ড বলে, যেগুলো হচ্ছে প্রত্যেকটা ফোনে, ফ্ল্যাগশিপ ফোনে আর কি অ্যাভেলেবল থাকে। লেফট সাইডে আসলে দেখতে পারবো কোনো পোর্টস এন্ড বাটন অ্যাভেলেবল নাই, এবং উপরের দিকে আসলে কিন্তু আমরা দেখতে পারবো স্টোরেজ স্পিকার যে সেকেন্ড স্পিকারটা সেটা অ্যাভেলেবল আছে, এবং যে গোল দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ছেদ আর কি, সেটা কিন্তু হেডফোন জ্যাকেট না, সেটা হচ্ছে একটি আইআর ব্লাস্টার, এবং দুটা নেটওয়ার্ক ব্যান্ডের যে ব্যান্ড সেটা কিন্তু উপরে দেওয়া আছে। তো পোর্টস এন্ড বাটনে মোটামুটি সবকিছু এখানে অ্যাভেলেবল পাচ্ছেন। এই ফোনটাতে কিন্তু একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা আছে, যেটার পজিশন কিন্তু আমার কাছে ঠিকঠাকই লেগেছে, কিন্তু আমার হাতটা যেহেতু একটু ছোট সেক্ষেত্রে একটু উপরে মনে হচ্ছে। যাদের হাত একটু বড় তাদের জন্য কিন্তু অনেক বেশি প্রবলেম হবে না, মানে খুবই কমফোর্টেবলি হচ্ছে আপনি টাচ করতে পারবেন। এটা কিন্তু যথেষ্ট ফাস্ট আর অ্যাকুরেট, টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল, এবং দেখতেই পাচ্ছেন স্লাইটলি একটু উপরে, বাট মোটামুটি অ্যাডজাস্ট করার মতোই আমি বলবো। Axon 40 আলট্রার মেইন আকর্ষণ কিন্তু হচ্ছে ডিসপ্লে। এখানে কিন্তু হচ্ছে একটি 6.8 ইঞ্চির FHD প্লাস সুপার অ্যামোলেড 120 হার্জ রিফ্রেশের সম্বলিত 1 বিলিয়ন কালার সম্বলিত HDR10 প্লাস সাপোর্টেড 1500 নিটস ব্রাইটনেস সাপোর্টেড ডিসপ্লে এখানে অ্যাভেলেবল পাচ্ছেন, এবং যেটা কিন্তু একটি কার্ভ ডিসপ্লে, যথেষ্ট কার্ভ, একদমই ব্রেজেল আর চিন নাই বললেই চলে, যথেষ্ট প্রিমিয়াম দেখতে। হাতে নিলে কিন্তু মনে হয় একটা লাখ টাকার ফোন আসলে হাতে নিছি। এবং বিশেষ করে যেহেতু একটি আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন এটি, সেক্ষেত্রে কিন্তু এটার পারফরমেন্স এবং হচ্ছে মাল্টিমিডিয়া ওয়াচিং এর ক্ষেত্রে অনেক ভালো ইমার্সিভ এক্সপিরিয়েন্স করা যাচ্ছিল। ভাই ডিসপ্লেটা কিন্তু আমার কাছে আসলেই অনেক বেশি ভালো লাগছে। S20
2 আলট্রা বা S23 আলট্রাটা কিন্তু আমরা নরমালি এরকম ডিসপ্লে এখন দেখি। আর কার্ভটা কিন্তু অনেক বেশি, যেটা দেখতে কিন্তু খারাপ লাগতেছে না, অনেক বেশি ভালো লাগতেছে। 95% এর মতো স্ক্রিন টু বডি রেশিও, নিচের ব্রেজেল এরিয়ার উপরের চিন এরিয়া কিন্তু দেখতে পাচ্ছেন নাই বললেই চলে। আর ডিসপ্লেতে যেহেতু ক্যামেরা নাই, সেক্ষেত্রে দেখতে কিন্তু মনে হয় যে আসলে কিছু একটা হাতে নিছি, কিছু একটা প্রিমিয়াম হাতে নিছি অবশ্যই মনে হয়। এবং আপনারা যারা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স খুঁজেন তারা কিন্তু হচ্ছে অনেক ভালোভাবে মাল্টিমিডিয়া কনজাম্পশন করতে পারবেন। সো যেহেতু এটা হচ্ছে 1500 নিট ব্রাইটনেস, তার পাশাপাশি 400 পিপিআই ডেনসিটি ব্যবহার করা আছে মোটামুটি লোয়ার লাইটে, বা হচ্ছে আপনি যদি সরাসরি সূর্যের নিচে গিয়ে ইউজ করেন সেক্ষেত্রে কোনো রকম লাইটিং জনিত কোনো প্রবলেম হবে না, সরাসরি আপনি হচ্ছে ইউজ করতে পারবেন খুব ভালোভাবেই। এবং মাল্টিমিডিয়া কনজাম্পশনের সময় কিন্তু অনেক ভালো এক্সপিরিয়েন্স আপনি এটা দিয়ে পাবেন। লং টাইম হচ্ছে মুভি ওয়াচিং করলে মানে কোনো রকম চোখের ক্ষতি হবে না, মনে হবে যে না আমি একদম রিল্যাক্সে দেখতেছি, যেটা অনেক বেশি ভালো একটা বিষয়। সো ওভারঅল আমার ডিসপ্লেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এবং ডিসপ্লের কোয়ালিটি ভাই জাস্ট অসাম আমি বলবো। যারা চাচ্ছেন দেখতে তারা অবশ্যই ডিসপ্লের জন্য হইলে এই ফোনটা অবশ্যই দেখতে পারেন। এখন চলে আসলাম হচ্ছে ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে আমরা আসলে কিন্তু দেখতে পারবো রেয়ারের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে, যেটার মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি ক্যামেরা আলট্রা ওয়াইড যেটা, সেটাও কিন্তু 64 মেগাপিক্সেল ব্যবহার করা। থার্ড যে ক্যামেরা ব্যবহার করা সেটা হচ্ছে 64 মেগাপিক্সেলই 3.5x অপটিক্যাল জুম সহ এখানে ব্যবহার করা আছে। এবং লেন্স তিনটা কিন্তু অনেক বেশি বড় দেখতেই পাচ্ছেন। এবং আমরা সরাসরি আপনাদেরকে ক্যামেরা টেস্টিং করে দেখাবো আর এটার পারফরমেন্স কেমন সেটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো মেইন ক্যামেরা কিন্তু এখন আমরা চলে আসলাম। মেইন ক্যামেরা দেখতেই পাচ্ছেন যথেষ্ট সুন্দর ছবি আসতেছে, আউটপুটও কিন্তু ভালো দিচ্ছে, কালার কন্ট্রাস্ট সেগুলো কিন্তু মোটামুটি আমরা অ্যাকুরেটই পাচ্ছিলাম। ছবিতে ডিটেলস কিন্তু অনেক বেশি ভালো পাচ্ছি। ফ্ল্যাগশিপ ফোন, লাখ টাকার ফোনে ভাই অবশ্যই ক্যামেরা তো ভালো হতেই হবে। আমরা কিন্তু বিশেষ করে পোর্ট্রেট শটে নজর দিয়েছি, কারণ পোর্ট্রেট শটে মানুষ এখন ছবি তুলতে বেশি পছন্দ করে। আর এটাই হচ্ছে মেইনলি আপনার হচ্ছে এখন ফোকাস, ওয়েল ফোকাস থাকে আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পোর্ট্রেট শটে কিন্তু এজ ডিটেকশন সহ যে ক্লিয়ারনেস সেটা কিন্তু অনেক বেশি ভালোভাবে ব্লার করতেছিল এবং অনেক বেশিভাবে কিন্তু এজ ডিটেকশনটা ডিটেক্ট করতে পারতেছিল। এখানে ব্লারের পরিমাণটা কিন্তু আহামরি বেশি তা কিন্তু না, কিন্তু যে ডিটেকশন প্লাস হচ্ছে যে শার্পনেস সেটা কিন্তু অনেক বেশি শার্প আমি বলবো। তাছাড়া আলট্রা ওয়াইড ক্যামেরাটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। আলট্রা ওয়াইডের যে পিওভি বা হচ্ছে আপনার অ্যাঙ্গেল সেটা কিন্তু অনেক বেশি ছিল এবং প্লাস এটার যে শার্পনেস মানে 64 মেগাপিক্সেল যেখানে ক্যামেরা দিচ্ছে সেটা কিন্তু প্রপারলি ওয়ার্ক করতেছিল। কোনো রকম হচ্ছে এক্সট্রা কালার, এক্সট্রা কন্ট্রাস্ট কিন্তু আমরা এখানে দেখছিলাম না, যেটা অনেক ভালো একটা বিষয়। কারণ আমরা যদি নর্মালি মেইন ক্যামেরার থেকে আলট্রা ওয়াইডটা কিন্তু দেখি হচ্ছে একটু খারাপ পারফরমেন্স করতে অলমোস্ট সব ফোনেই, কিন্তু এখানে কিন্তু সেটা ছিল না। এবং এখানে কিন্তু আপনারা 40x পর্যন্ত জুম অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনারা চাইলে ফটোতে 40x পর্যন্ত জুম করতে পারবেন, যেটা আপনি দূরের ছবি চাইলে তুলতে পারবেন, যেটা একটা ভালো একটা বিষয়। এখানে 100x এর জুম অ্যাভেলেবল না আপনার হচ্ছে S22 বা 3 আলট্রার মতো, বাট এখানে ছবি কিন্তু যথেষ্ট ক্লিয়ার ভাই। মেইন ক্যামেরার ছবি কিন্তু অনেক বেশি ভালো। কার্ভ ডিসপ্লে ভালো হওয়ার কারণে কিন্তু ছবিটা কিন্তু ভালো লাগে দেখতে। আসলে ফ্ল্যাগশিপ ফোন নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ ক্যামেরার যে কোয়ালিটি, ওভারঅল যে পারফরমেন্স সেগুলো কিন্তু আমরা কিন্তু বরাবর মতো ভালো পেয়ে থাকি। এবং Axon 40 আলট্রার প্রত্যেকটা ক্যামেরা 64 মেগাপিক্সেলের যে 3টা ক্যামেরা এখানে ব্যবহার করা আছে, 3টা ক্যামেরা কিন্তু প্রপারলি ওয়ার্ক করতেছে। এখানে কোনো রকম হচ্ছে এক্সট্রা কোনো কিছু দেওয়া নেই যে দেওয়া আছে ওটা কাজ করতেছে না, এরকম কিছু না। বাট আমরা এখান থেকে এক্সট্রা অর্ডিনারি তেমন কিছু পাইনি, যেটা আমরা একটু এক্সপেক্ট করেছিলাম যে অনেক বেশি ভালো কিছু পাবো, এরকম কিছু না। মোটামুটি অন অ্যান এভারেজ ক্যামেরা বলবো, যে ফ্ল্যাগশিপ ফোনে যেরকম ক্যামেরা থাকা দরকার ওই রকম পারফরমেন্স আমরা এখান থেকে পাচ্ছিলাম। এবং আমরা এখন যদি ভিডিও পারফরমেন্সে চলে আসি, এটার ভিডিও পারফরমেন্স আসলে কিন্তু আমরা এখানে 8K ভিডিও পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবো, মানে 8K 30 FPS পর্যন্ত পাবো, যেটা এখানে কিন্তু আমরা হচ্ছে 4K প্লাস 60 FPS ভিডিও করেছি এবং ভিডিওর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আমরা পেয়েছি। স্টেবল তো অবশ্যই ছিল, ওআইএস ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু আমরা হচ্ছে মোটামুটি ভালো ভিডিও কোয়ালিটি পেয়েছি। এবং এখানে কিন্তু আপনার পোর্ট্রেট ভিডিওর অপশনটা অ্যাভেলেবল আছে। পোর্ট্রেট ভিডিওতে কিন্তু আমরা দেখেছি ভিডিওর মধ্যেও কিন্তু হচ্ছে এইচ ডিটেকশন সুন্দরভাবে ধরে রাখতেছিল, যেটা অনেক ভালো একটা বিষয়। পোর্ট্রেট ভিডিওতে কিন্তু দেখেছি যে পিছনে ব্লার করে অনেক ভালোভাবে প্রসেসিং করতে পারতেছিল। নর্মাল ভিডিওতে আমরা কিন্তু দেখেছি পারফরমেন্স অনেক ভালো পেতে, এবং কোনো রকম ল্যাগিনেস ছিল না ভিডিওতে, কোনো রকম হচ্ছে আপনার এক্সট্রা শেকিনেস ছিল না, যেটা অনেক বেশি ভালো ছিল। এবং পারফরমেন্সের দিক দিয়েও কিন্তু অনেক ভালো ব্যাকআপ আমরা পেয়েছি ভিডিওর ক্ষেত্রে। সো ফ্ল্যাগশিপ ফোন যে ফ্ল্যাগশিপ একটা ভাইব যে দেয়, সেটা কিন্তু আমরা অবশ্যই এই ফোনটা থেকে পেয়েছি ভিডিওর ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আন্ডার ডিসপ্লে ক্যামেরা দেওয়ার চক্করে কিন্তু সেলফির একদম 12টা বাজায় ফেলছে এখানে কিন্তু হচ্ছে সেলফি ক্যামেরা কিন্তু একদমই হচ্ছে বাজে অবস্থা। এখানে কিন্তু আপনারা ছবি তুলে একদমই হচ্ছে মজা পাবেন না, এবং হচ্ছে ছবির অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ সেলফিতে। আন্ডার ডিসপ্লে যে ক্যামেরাটা দেওয়া আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না, যার কারণে কিন্তু আপনারা ছবি যখন তুলবেন প্রসেসিং করার আগে কিন্তু যেরকম মনে হবে যে কুয়াশার মধ্যে আমরা আছি, এরকম কুয়াশা দেখা। ছবি তোলার পরে কিন্তু হালকা একটু প্রসেসিং করে ভালো দেখায়, বাট তারপরে কোয়ালিটি কিন্তু একদমই বাজে। মানে একটা লাখ টাকার ফোন এরকম ক্যামেরা আসলে মানে আমি কখনোই এটা এক্সপেক্ট করিনি, দেখতেই পাচ্ছেন। একদম মনে হচ্ছে যে একদম সাদামাটা একটা ছবি, যেটার কোয়ালিটি একদম হচ্ছে নর্মাল। এখানে কিন্তু এক্সট্রা কোনো কালার বা কন্ট্রাস্ট কোনো কিছু অ্যাড নাই, মনে হচ্ছে একটা ছবি তুলে দিয়ে দিলাম, শেষ কাহিনী। এখানে কিন্তু হচ্ছে সেলফি নিয়ে আমি একদমই ডিসঅ্যাপয়েন্টেড। এখানে কোনো রকম কিছু বলার নেই আসলে সেলফি ক্যামেরা সম্পর্কে। আন্ডার ডিসপ্লে ক্যামেরা এখানে ব্যবহার করা, যার কারণে কিন্তু সেলফি ক্যামেরার অবস্থা কিন্তু খুবই বাজে। তার পাশাপাশি সেলফি ভিডিওতে আসলে
আসলে কিন্তু আপনারা এখানে 1080 প্লাস 30 FPS পাবেন, 60 FPS এখানে অ্যাভেলেবল পাবেন না, মানে কি একটা অবস্থা আসলে। সো ফাইনালি কিন্তু চলে আসলাম হচ্ছে এর পারফরম্যান্স সেকশনে আমরা আসলে কিন্তু দেখতে পারবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 একটি 4 ন্যানোমিটারের চিপসেট এখানে ব্যবহার করা আছে। তার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু জিপিইউ হিসেবে ব্যবহার করা আছে আপনার হচ্ছে Adreno 730, যেটা হচ্ছে বর্তমানে বলবো একদম ফ্ল্যাগশিপ না, কারণ হচ্ছে যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু ওই সময়কার সবচেয়ে ফ্ল্যাগশিপ চিপসেট ছিল এটা। বর্তমানে কিন্তু আমরা জানি 8 Gen 2 ও বের হয়ে গেছে, এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 12 টা अवेलेबल পেয়ে যাবেন এবং মাই ওএস ভার্সন 12 টা এখানে अवेलेबल পাবেন। মানে এটা হচ্ছে আপনার গিয়ে ZTE এর নিজস্ব ইউআই মাই ওএস, যেটা হচ্ছে আপনার গিয়ে মোটামুটি খুবই স্মুথ এবং হচ্ছে পারফরমেন্সে কিন্তু আমরা কোনো রকম ল্যাগনেস দেখতে পারতাছিলাম না। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি চাইলে র্যাম অনেক বেশি এক্সটেন্ড করতে পারবেন, র্যাম চাইলে আপনি হচ্ছে 8GB পর্যন্ত বাড়াতে পারবেন, 12GB তো ইন্টারনাল দেওয়া আছে, তার পাশাপাশি কিন্তু আপনি এখানে 8GB আরো বাড়াতে পারবেন। তার পাশাপাশি এখানে LPDDR5 এখানে র্যাম টাইপ পাচ্ছিলাম এবং হচ্ছে স্টোরেজ টাইপ পাচ্ছিলাম হচ্ছে UFS 3.1। ফ্ল্যাগশিপ ফোনে আসলে এগুলো নিয়ে কথা না বললেই নয়, এখানে পারফরমেন্সের ডাইরেক্ট কথা বললে হয়, কারণ ফ্ল্যাগশিপ ফোনে আপনার হচ্ছে অলমোস্ট সবকিছুই কিন্তু হচ্ছে টপ নচে থাকে, এখানে কিন্তু টপ নচ পারফরমেন্স এখানে আপনারা পাবেন। মোটামুটি যারা গেমার্স আছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা খারাপ হবে না গেমিং এর ক্ষেত্রে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে তো কোনো কথাই নেই, আসলে মাল্টিমিডিয়ার যে এক্সপিরিয়েন্স সেটা সবচেয়ে ভালো ছিল এই ফোনের। মানে এই ফোনের সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, সেটা অনেক বেশি ভালো ছিল। একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করলে কোনো রকম ল্যাগিনেস ফেস করবেন না, একসাথে অনেকগুলো আপনি হচ্ছে গেম টেম ব্যাকগ্রাউন্ডে রেখে খেলতে পারবেন, যেটা হচ্ছে অনেক ভালো একটা বিষয়। পাবজি লাভারদের জন্য 90 FPS অ্যাভেলেবল আছে এবং হচ্ছে ফ্রি ফায়ার লাভার যারা আছেন তারা কিন্তু খুব ভালোভাবে এটা অপটিমাইজ করতে পারবেন গেমিং এর ক্ষেত্রে। সো এখানে ফোনটা কিন্তু ওইভাবে গরম হয় না, পিছনে যেহেতু সিরামিক বডি ব্যবহার করা আছে, গরম হইলেও কতক্ষণ পর আবার ঠান্ডা হয়ে যায়। ফ্ল্যাগশিপ ফোনের যেমন যে নেচার আর কি সেরকমই আপনারা এখান থেকে অ্যাভেলেবল পাবেন। তো ওভারঅল পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা কিন্তু অনেক ভালো পারফরমেন্স এখান থেকে পেয়েছি এবং এটার যে ফ্ল্যাগশিপ ভাইব সেটা কিন্তু আমরা এখান থেকে অবশ্যই পেয়েছি। সো ভিউয়ার্স, এতক্ষণ যাবত কিন্তু আমরা দেখলাম হচ্ছে এই ফোনের স্পেসিফিকেশন ওভারঅল সবকিছু। এখন আমরা আসবো হচ্ছে আপডেট প্রাইসে এবং এইটার হচ্ছে ব্যাটারি ব্যাকআপে। এটাতে কিন্তু ব্যবহার করা আছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, হুইচ ইজ ভেরি মাচ বিগ, কারণ হচ্ছে আমরা মেইনলি ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা এরকম 5000 mAh ব্যাটারি খুব কম দেখে থাকি। সো এখানে কিন্তু আরো ব্যবহার করা আছে একটি 80 ওয়াটের চার্জার, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং হচ্ছে 80 ওয়াটের চার্জারের সাথে কিন্তু টাইপ সি টু টাইপ সি কেবল, এখানে টাইপ সি টু টাইপ এ না। সো এখানে আপনাদের যদি হচ্ছে ব্যাটারি ব্যাকআপের কথা বলতে চান, এখানে মোটামুটি 1 থেকে 1.5 দিন আপনি অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন উইদাউট এনি হেজিটেশন, এবং হচ্ছে নর্মাল ইউজ করেন আপনি হচ্ছে গেমিং করে মোটামুটি একদিন ব্যাকআপটা পাবেন। যেহেতু একটা ফাস্ট চার্জার ব্যবহার করা আছে সেক্ষেত্রে কিন্তু চার্জ করতে মোটামুটি 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টার মধ্যে 0 থেকে 100% চার্জ হয়ে যাবে। এটা কোনো বড় ডিল না, আসলে চার্জ শেষ হলে পর চার্জ করে নিব, এটা কোনো বড় আসলে ডিল না। সো চার্জিং এর ব্যাকআপের দিক দিয়ে মোটামুটি আপনি ভালো একটা ব্যাকআপ পাবেন। এবং হচ্ছে আপনি স্ক্রিন অন টাইম যদি জানতে চান তাহলে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা স্ক্রিন অন টাইমটা এসওটি যেটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। সো এখন বলা যাচ্ছে হচ্ছে এটার আপডেট প্রাইস। ইয়েস, এটা কিন্তু গত কয়েক মাস আগে কিন্তু আমাদের যেটা প্রোডাক্ট মার্কেটে আসছিল তখন কিন্তু প্রাইস 1,20,000 মতো ছিল, 15 ছিল। বাট আজকে যারা আসবেন আমাদের এখানে ফোনটা পারচেস করতে তাদের জন্য কিন্তু প্রাইসটা রাখবো মাত্র 87,000 টাকা। মাত্র 87,000 টাকা হলে কিন্তু আপনি 12256 Axon 40 আলট্রাটা পেয়ে যাবেন। প্রায় 30,000 টাকার উপর আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এটাতে আগের প্রাইস থেকে, এবং 8128 এবং 8256 দুইটা ভার্সনই হয়। ওটা আসলে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাই দিতে পারবো। এবং আপনারা যারা যাচ্ছেন ফোনটা নিতে তারা হচ্ছে বসুন্ধরা সিটি আউটলেটে চলে আসবেন। বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক বি শপ নম্বর হচ্ছে 55, আমাদের দোকানের নাম। আর আমাদের দোকানের নাম হচ্ছে ZTE Axon। আসলে বরাবর মতো আমাকে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে আপনার হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন, চাইলে নতুন ফোন দিয়ে পুরনো ফোন নিতে পারবেন, চাইলে ফোন সেলও করতে পারবেন। তো হিমেল, আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম এক্সক্লুসিভ ভিডিও আমি সবসময় আনতে পারি। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।